আসসালামু আলাইকুম। আমি শিল্পী শাহাবুদ্দিন। আজকেও আপনাদের সাথে একটু শিল্পকলা নিয়ে কথা বলার জন্য বসলাম। চারুকলা, শিল্পকলার যে পার্টটা চারুকলা, সেটা নিয়ে একটু কথা বলবো আজকে আপনাদের সাথে। তো আজকে কথার বিষয় হইল চারুকলায় রঙের চর্চায় বাস্তব দেখার অভিজ্ঞতার সঞ্চিত জ্ঞান দৃষ্টিতে দীর্ঘদিনের ধারাবাহিকতায় জমানো রঙের প্রতিফলিত ইমপ্রেশন শিল্পীর অন্তরচর্চায় যা থাকে চিত্র তৈরিতে খুব বেশি প্রভাব ফেলে। এইটুকু হলো আমার মূল কথা। তো এই মূল কথাটাকে যদি আমি আমার নিজের ভাষায় বলি, সাহিত্যের ভাষায় না বইলা, তাহলে দাঁড়ায় যে একজন শিল্পী সারা জীবন তার দেখার যে সঞ্চিত রঙের ইমেজটা থাকে তার মাথায়, দেখার যে অভিজ্ঞতা, এবং ওই দেখার অভিজ্ঞতাটাই শিল্প তৈরিতে গিয়া মনের অজান্তে আইসা পড়ে শিল্পীদের। তো এটা ধরেন বিষয়টা একদিনের না, বিষয়টা একেবারে একজন ধরেন মানুষ তো ছোটবেলায় দেখে, ছোটবেলারও কিছু কিছু জিনিস মনে থাকে। তো এই যে ছোটবেলা থেকে শিল্পী তৈরি হওয়ার জন্য যখন আসছে, যখন সে রঙের চর্চা করতেছে, রং নিয়ে সে ঘাটাঘাটি করতেছে, চর্চা করতেছে, একাডেমিতে যাওয়ার আগে নন একাডেমিক মানে বাসায় সে মন থেকে যে চর্চাটা করতেছে। এবং ধরেন এখন তো আমাদের সময় তো আমরা রং খুঁজে পাই নাই, এখন তো ধরেন সবার পিতামাতা রং দেয় সামনে। তো এবং এই স্কুলগুলোতেও আপনার এখন সিলেবাসের মধ্যে চারুকলাটা ঢুকানো আছে। তাছাড়াও এখন মানে অনেকেই জানা গেছে যে আপনার চারুকলা চর্চায় জ্ঞানের চর্চা বাড়ে, যার জন্য অনেক বাবা মাই এখন ছেলে মেয়েদের হাতে রং দেয়। তো রং দিলে ওই রং নিয়ে তারা খেলা করে। আর এই রং খেলা করার আগেও একাডেমিতে যখন চর্চা শুরু করলো, তার আগেও এই যে ধরেন রং দেখা, বাস্তবে দেখা, বাস্তব থেকে যে রংগুলা চর্চা করতেছে মনে মনে। তো মনে মনে চর্চাটা কি সেটা একটু খুলে বলা দরকার। সেটা হলো ধরেন যে শিল্পী হবে তার ভিতরে তো একটু থাকে, মানে একটু ভিন্ন রকম থাকে ওই মানুষটা, যে ধরেন রং দেখতে পায়, রংটা একটু বেশি দেখে, এবং ওর অন্তর্দৃষ্টিটা এমন থাকে যে সে আসলেই খুব খুঁটায় খুঁটায় দেখে। এবং চলাফেরায়, হাঁটা চলায়, খাবার দাবার, পড়াশোনা, যেখানে যাচ্ছে সে ধরেন কোনো নদীর পাড়ে গেল, সেখানে সে নদীর পানির রংটা দেখতেছে, নদীর পাড়ে ওইখানে ওই পারে গ্রামটা কেমন দেখা যাচ্ছে, গ্রামের রংটা কি, গ্রামের পরে আপনার মেঘের পরে আকাশ, সব মিলে আসে ওইগুলা সে দেখতে থাকে। গ্রামের ধরেন নদীর পাড়ে কিছু গাছ আছে, যে গাছগুলো একটু কাছাকাছি থাকে, ওইখানে নদী ভাঙা গিয়া শিকড় বের হয়ে গেছে, ওই শিকড়ের জায়গাটা কি, শিকড়ের রংগুলা কি, শিকড়ের নিচে ডেপথগুলোতে কিরকম রং, তারপর গাছের যে ছাল বাকল ওই রংগুলা দেখতেছে, গাছের পাতার যে ড্রয়িংটা সেটা সে দেখতেছে, সেখানে গাছের রং একটা সবুজের সাথে আরেকটা সবুজ, একটা সবুজ গাছের সাথে আরেকটা সবুজ গাছের রং মিলে না। এটা যারা নতুন শিল্পী আছেন ওরা একটু খেয়াল করবেন, আমি তো বললাম। আর যারা একটু চর্চা করছেন, বিশেষ করে জল রং চর্চা শুরু হয় যখন, তখনই বুঝে। আর যেগুলো আপনার যে শিশুদের যে শেখানো হয়, তখন ওরা একটু জানে না এই ধরেন। কিন্তু যারা শিল্পী হবে তারা কিন্তু ধরেন ওই রংগুলো দেখতে থাকে বাস্তব থেকে। তো বাস্তব থেকে দেখতে দেখতে যেহেতু দেখার প্রবণতাটা বেশি থাকে, যারা শিল্পী হবে এরকম যাদের ভিতরে থাকে, সৃষ্টিকর্তা যাদেরকে দিয়ে দিছে, তো ওরা ওই যে এগুলো দেখে বেশি। তো যেখানেই গেল, ধরেন বাজারে গেল, বাজারে মাছের বাজারটা একটু দেখলো, মাছের বাজারে দেখলো যে খালি ধরেন ওইখানে তো কালার ভেরিয়েশন আছে, ধরেন শিং মাছগুলো দেখলো একটু হলুদ, কালো, লাল। এরপরে ধরেন চিংড়ি মাছ দেখলো, যদি ওইখানে অন্য ওই যে বেতরাঙ্গি থাকে, বেতরাঙ্গি মাছ দেখলো, পুঁটি মাছ দেখলো। তবে ওইখানে সাদা বেশি চকচকে সিলভার কালারটা বেশি থাকে, সেগুলো দেখলো। ওইখানে একটা মাছ কাটতেছে, মাছের রক্তটা বের হইলো, বটিতে লাগলো, হাতে লাগলো,
তারপর যে পাত্রে দিল, এখন তো ওই যে পলিথিন ব্যাগে দেয়, আমরা ছোটবেলায় দেখছি যে ডুলাতে দেয়, তো ডুলাটা আবার গৃহিণীর ধুইতে হইতো, কারণ ওই যে মাছের ইটা ভরে থাকে, রক্তের ইটা ভরে থাকে ওই দাগগুলা। তো এই যে ধরেন এই যে তৈরি হইতেছে রং মাথায় তৈরি হইতেছে, দেখতেছে সবকিছু দেখতেছে, যদিও পুরা কালারটা মাছের কালারগুলা একটা সিলভার কালারের মতো থাকে, ওইখানেও রঙের অনেক গ্রেড আছে। তো মাছের বাজার থেকে বের হইয়া ধরেন গেল হলুদ মরিচের বাজারে, মশলার বাজারে, ওইখানে লাল মরিচ রাইখা দিছে, হলুদ রাইখা দিছে, পেঁয়াজের রং আলাদা, রসুনের রং আলাদা, আবার এখন দেশি বিদেশি বিভিন্ন রকমের পেঁয়াজ, বিভিন্ন রকমের রসুন, রঙের ভেরিয়েশন, ওগুলা তারা দেখতেছে। তো এইটা কিন্তু ধরেন একেবারে ছোটবেলা থেকে ধরেন এই চারুকলায় আসার আগ পর্যন্ত তারা যে দেখে, এটা যদি তার মনে নাও থাকে যে আমি চারুকলায় পড়বো, তারপরে কিন্তু তার দেখা হইতেছে, চর্চা হইতেছে রঙের। তো এই যে দেখাটা সে সব জায়গায় দেখতেছে। একেবারে ধরেন একটা ঘরের ভিতরে বসলো, এই যে আমি এখানে বসে আছি, এইখানে ধরেন এই আমার সামনে একটা হলুদ রঙের পট আছে, ওইখানে একটা লাল রঙের পট দেখতেছি, তারপরে যে আচারের বয়মগুলা দেখতেছি পাশেই, এই যে ধরেন এইখানে যে রংগুলো আমি করছি স্টুডিও তৈরি করার জন্য, টাইলসের কালারগুলো আছে। তো এইরকম এই আমার সামনে আমার একটা আপনার ডিভাইডার আছে, আমার ওইখানে দেখা দরজা, ওই আপনার বাঁশের চিত্র আঁকা, বাঁশের পাতাগুলা, তারপরে ঘরের ফ্লোর আছে, ফ্রিজটা একটু কালো রঙের, দেয়ালে যে রং করছি। তো এই যে ধরেন দেখা, এইগুলো দেখে একটা বাচ্চা দেখে। আমার একটা এখন ছোট আছে, দাদা ভাই আছে, নাতি, ওর দেখতেছি এরকম দেখার প্রবণতা, এত প্রবণতা যে যেটা চিন্তা করা যায় না এই বয়সে, কারণ ওর দাদা শিল্পী, ওর বাবা ফ্যাশন ডিজাইনার। তো এইরকম প্রতিটা বাচ্চারই একটা দেখারই থাকে, যাদের ভিতরে জেনেটিকভাবে শিল্পী হবে ওরকম থাকে। যেমন আমি যদি বলি, আমার নানা ছিল এই অঞ্চলের, ধরেন ব্রিটিশের রানী যখন এখানে আসছিল তখন সে জামদানির সেক্রেটারি ছিল। তো এই যে ধরেন তাদের যে শিল্প চর্চাটা ছিল, মা বলে যে তার বাবার হাতেই অনেক ডিজাইন তৈরি হয়েছে। তো আমি ওই যে ওই নোয়াপাড়ায় গিয়ে খোঁজ নিছি যে এইখানে কয়টা ডিজাইন তৈরি হয়েছে। তো ওরা ওই বৃদ্ধ যে তাঁতিরা ছিল, ওরা বলতেছে এখানে আপনার এই 2টা ডিজাইন আমরা দেখছি তৈরি হয়েছে। তো আমি মার কথার সাথে মিলাই নিছি, মা বলতেছে যে এইগুলো সব আমার বাজানের হাতের এই ডিজাইন, এই জামদানির ডিজাইনগুলা। তো এরপরে হয়তো ওই যে ধরেন বিভিন্ন কারিগরের হাতে গেলে ওরা তো আর ডিজাইন তৈরি করতে পারে না, একটা নানা তৈরি করতো ডিজাইন। তো এইখানে ইয়েতে খবর নিছি আপনার যে ওইখানে 2টা ওই কলার মোচা দিয়ে একটা ডিজাইন তৈরি হয়েছে, এটা নাকি খুব বিখ্যাত হয়েছিল। তো এরকম 2টা ডিজাইনের খোঁজ পাওয়া গেছে এখানে। আর বাকিগুলো আমি ধরে নিছি যে সম্ভবত যে মা যে বলে ওইটা ধরেন 100% না হলেও 70% ধরেন বা 60% ওই আমার নানার হাতের ডিজাইন, বেশিরভাগ জামদানি। তো এই যে ধরেন আমার নানার যে আগানো এই জামদানির ডিজাইনগুলো তার হাতে হয়েছে। তো এই ডিজাইনের বিষয়গুলো তো আমার ভিতরে আছে। তো এই যে আমার ভিতরে যে জেনেটিক ভাবে ধরেন ঢুকে যাওয়া, তারপরে দাদাও সাংস্কৃতিক মনা ছিল, সেই বরিশাল থেকে 2বার আপনার গাজীর গান গাইতে আসতো আমাদের উঠানে, এখানে থাইকে খাইয়া তারপর ওরা আপনার পুরো দলকে দাদা টাকা দিত, ওই টাকার জন্য ওরা আসতো, এক বছরে 2বার গাজীর গান গাইতে আসতো। তারপরে আপনার ওই পূজার মধ্যে যে আপনার কাছ নাচ হইতো, যেটা দিয়ে আপনার ওই যে চারুকলায় ঘোড়া বানাইছে যেখান থেকে, ওই রকম ঘোড়া ওরা বানায় তখন নাচতো। সেই ঘোড়াই এখন আইসা আমাদের চারুকলার ওই যে পহেলা বৈশাখে ঢুকে গেছে। তো যাই হোক, এগুলো হলো পুরানো কথা। জেনেটিকভাবে ভিতরে থাকলে তখন ধরেন যে ছেলেটা শিল্পী হইতে আসবে ওদের খোঁজ খবর নেন, বেশিরভাগই দেখবেন এরকম জেনেটিকভাবে ওর বাবা বা দাদার আগের কেউ না কেউ কোনোভাবে এই শিল্প চর্চায় জড়িত ছিল। শিল্প চর্চার তো অনেক ছিল, যে আপনার একজনের দাদি ধরেন পাটিতে নকশা করে, সেই আপনার ফেনী অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে এখনো শীতল পাটি হয়। এই শীতল পাটি আমাদের ডেমরায় হইতো, এই জামদানির ডিজাইনের মতোই ডিজাইন শীতল পাটিতে। এই আমরাই দেখছি আমাদের পুকুর পাড় দিয়া অনেক
এই মোত্রা গাছ হইয়া আছে, যেটা দিয়ে পাটি বানায়। তো ওই যে পাটিগুলা বানানোর যে ডিজাইন, তো এখন আমার মার হাতের ধরেন পাটির যে ডিজাইন একই রকম ডিজাইন। তো এই যে ধরেন কারো মা ধরেন পাটি বানায় বা দাদি বানায়, তো সেটা তো ওই সন্তানদের ভিতরে গ্রো করবেই। ওইখানে অনেক এক্সপার্টনেস আছে, ওই একই বুননে আপনার অনেক কিছু হয়। ওইখানে বুননের পাখা হয়, তারপর বিভিন্ন জায়গায় শতরঞ্জি হয়, এরকম নানান কিছু আছে যেগুলো ফোক ধরি আর কি। আমরা একেবারে সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষ একটা রুমাল আঁকে, তারপর ধরেন এই বালিশের কভারে আঁকে, চাদরে আঁকে। তো এগুলা সেই আদিকাল থেকে চলে আসছে। এবং এই যে ধরেন এই যে রঙের চর্চা, এইগুলা জেনেটিকভাবে যে ছেলেটা শিল্পী হইতে আসবে ওইরকম কোনো ফ্যামিলি থেকে। আমার মার হাতের আপনার পাখা দেখলে অবাক হবেন, ডিজাইন ওই যে জামদানির ডিজাইনের মতো। কারণ তারা তো জেনেটিকভাবে জামদানির বিষয়টা পাওয়া, এবং তারা ও তখনকার দিনেই থাকতো যে একটা মেয়ে বা একটা ছেলে কত রকমের কারিগরি কাজ জানে, সেটার উপরে তখন মূল্যায়ন হইতো মানুষের। আর এখন ওই মূল্যায়নটা প্রায় উঠেই গেছে। উইঠা গেলেও ধরেন যারা শিল্পী হইতে আমরা আসি তাদের ভিতরে কিন্তু জেনেটিকভাবে ওইগুলা থাইকে যায়। তো এখন যেসব এলাকায় ধরেন যে ওই যে অন্য অন্য ধরনের কাপড় তৈরি হয়, তো ওইখানে রঙের চর্চা ব্যাপক। এই যে আমাদের ধরেন একটু পূর্ব দিকে আপনার নোয়াপাড়ার পরে দিয়া বুলতা থেকে নরসিংদী পর্যন্ত, তারপরে ওইদিকে আরও দূরে যান, সেখানে দেখবেন যে ওই যে বাটিকের চর্চা হচ্ছে এখন ব্যাপক, রঙের চর্চা। তো এগুলো তো একদিনে দুই দিনে শুরু হয় নাই। ধরেন এইখানকার যে বয়ন শিল্প, এটা অনেক পুরানো। তো ওইখানে রঙের চর্চা হচ্ছে, রং এবং ন্যাচারাল যে রঙগুলা সেগুলো রঙের চর্চা ওইখানে হচ্ছে। এই ধরেন একটা সময় তো ধরেন এই যে আমাদের এখানে জামদানি তৈরি হইতো, ওই যে সব গাছের কষ, ফলের কষ, পাতার কষ, এগুলা ন্যাচারাল কালার ব্যবহার করে এগুলো হইতো, যার জন্য শরীরে ওই যে র্যাশ উঠতো না, চুলকাইতো না। এই কেমিক্যাল কালার ব্যবহার করলে শরীর চুলকাইতো, যার জন্য ওই জামদানির যে কালারগুলা এবং ওই যে বয়ন শিল্প অঞ্চলের কালারগুলা ন্যাচারালভাবে ন্যাচারাল এই থেকে পিগমেন্ট তৈরি নিয়ে তারপর তৈরি করতো, এবং কাপড় তৈরি হইতো। কাপড়ের সুতাগুলা আগে রং করে নিত ওগুলা দিয়ে। তো এই যে রঙের চর্চা, এটা একদিন দুই দিনের না, এটা দীর্ঘদিনের। এই আমাদের উপমহাদেশে, আমাদের এই বাংলা অঞ্চলে, বিশেষ করে ঢাকা, আরও আশেপাশে আমাদের বাংলাদেশে যা আছে। তো এই যে ধরেন রঙের চর্চা জেনেটিকভাবে হইতে থাকে মানুষের ভিতরে। তো এই যে ভিতরে দেখতে একটু ধরেন যে বললাম যে দেখা, একজন শিল্পী হবে তার দেখাটা একটু হয়, তীক্ষ্ণ, প্রখর হয়, এবং সেগুলা এই যে দেখার যে রিফ্লেকশনটা, ইমপ্রেশনটা, এটা মাথায় তাদের থাকে। এবং এই যে ধরেন জেনেটিকভাবে যারা এরকম আগানো, তারাও ওই যে বিভিন্ন কায়দায় ধরেন চর্চা হইতেছে। এখন ওই যে আমরা দেখছি যে আমাদের সাথে যারা ভর্তি হয়েছিল, এরকম ধরেন ওর বাবা বাংলাদেশের বিখ্যাত ধরেন স্কাল্পচারিস্ট, যেগুলো ওই যে আমাদের সনাতন ধর্মের পূজা পর্বণে হয়। তো এরকমভাবে আপনার কেউ দেখছি যে আপনার সিরামিক্স, ওরা জেনেটিকভাবে সিরামিক্স করে। তো এই যে সিরামিক্স করা, এই ধরেন ওরা ওইখানে জেনেটিকভাবে ওই সিরামিক্সের জন্য ওই খয়ের দিয়ে কালার করে। যদি গ্লেজ ধরেন আধুনিক গ্লেজটা না জানে, খয়ের দিয়ে কালার করে, আবার কালো করার পোড়ানোর মধ্যে পদ্ধতি আছে। তো এই যে রঙের চর্চা ওইখানে কিন্তু হচ্ছে। লাল করার জন্য খয়ের ব্যবহার করে, আবার ধরেন পোড়ানোর মধ্যে কায়দা কানুন করে ওরা কালো বানায় ফেলে। তো এই যে ধরেন বিভিন্ন রকমের এই চর্চা, রঙের চর্চা, ওরাই দেখছি চারুকলায় আসছে। তো এই যে ধরেন আমি যেমন জামদানি থেকে উঠে গেছি, আমার বন্ধুরা এরকম আসছে, কারো বাবা স্কাল্পচার করে, কারো বাবা আপনার সিরামিক্স করে। তো এই যে ধরেন বিভিন্ন জায়গা থেকে এই রঙের চর্চাকারী তো ফ্যামিলি জেনেটিকভাবে তারা রং ভিতরে পাওয়া আসছে, এবং তারা ভালো করছে। তারা তাদের অবস্থান এখন খুব ভালো, ধরেন ভালো করতেছে। তো এই যে ধরেন যেটা আমি বলতে চাইছি যে আপনার রঙের এই যে বাস্তব দেখাটা, চর্চাটা, এই চর্চাটা করতে করতেই শিল্পীর সঞ্চিত, সারা জীবনের সঞ্চিত, যাদের এই রঙের বিষয়টা বেশি থাকে মাথায়, তারাই ছবি আঁকতে গিয়া ভালো করে এবং ভালো করতেছেও দেখছি। তো এই যে ধরেন দেখাটা তীক্ষ্ণ না হইলে
আমি একটা গাছ দেখলাম, গাছের দেখে ফেললাম গাছ। এখন ওই গাছের যদি ধরেন যে শাল বাকলের রংটা না দেখি তো ওইটা হইল না। আর যাদের কি অন্তর্দৃষ্টিটা বেশি থাকে, দেখার প্রবণতা বেশি থাকে, ওরা কিন্তু ওই গাছের শাল ছোটবেলায় দেখে ফেলে। আর চারুকলায় ভর্তি হওয়ার পরে তো আরো মাথায় বেড়ে যায় যে এটা দেখতে হবে, কারণ ওইখানে বড় ভাইরা আছে, স্যাররা আছে, এই আপনার ওইভাবে ওরা মাথায় পেয়ে যায় যে এই করতে হবে, ওই করতে হবে। তা আমি তো এইভাবে দেখছি আগেই, এইখানেও দেখছি, যখন ধরেন স্যাররা ধরাই দিছে, বিশেষ করে শিশির ভট্টাচার্য, নেসার হোসাইন যখন ধরাই দিছে যে এইসব এই বিষয়, এগুলো কিন্তু বলে দিছে স্যারের এক সময়। আমি যখন বানাই বলতেছি না, এগুলো কথা আমার মাথায় এমনিতে আসে নাই, আমাদের গুরু আছে, গুরু ছাড়া আমরা না। তো এখন আমি এইখানে তো দেখছি, অস্ট্রেলিয়া যাওয়ার পরে যখন ওই যে রং নিয়ে হিমশিম একটু খাইতেছিলাম আবার, কারণ ওইখানে তো গবেষণার ফল ভালো না হইলে পাস আসবে না, ফেল করাই দিবে একেবারে ক্রিয়েটিভ কাজ না হইলে। ওদের বলাই এরকম, ওদের কোর্সের চুক্তিটাই, কন্ট্রাক্টে আমার সাথে সব ছাত্রদের সাথে থাকে, তোমার আবিষ্কার করতে হবে, যদি আবিষ্কার জায়গায় না যাইতে পারো তোমার ফেলও আসতে পারে, পাসই করবে না। তো এই যে তখন আমি কি করছি জানেন, এই আমাদের গাছের সাথে ওইখানে গাছগুলো মিলে না, তো ওইখানে আমি দেখতাম ওই বিভিন্ন রকমের গাছ, আর ওদের তো ওয়েদার ড্রাই, যার জন্য আপনার কি হয়, গাছের শাল বাকনোর গুলা ঝুলে থাকে। আপনার এই যে ইউক্যালিপটাস গাছ, এটা এমন হয় দূরে ধরেন পাহাড়ের উপরে গাছ, এমন হয় যে বট গাছের মতো দেখতে, ডালপালা ছড়ায় টড়ায় এরকম বড় হয়, এবং ওই এই চামড়াগুলা ছুইলা এরকম ঝুলা থাকে। আর দূরে থেকে দেখলে মনে হয় যে আমাদের বট গাছ, কিন্তু কাছে গেলে দেখবেন ইউক্যালিপটাস গাছ। তো ওইখানে রূপ চেঞ্জ আছে, যারা অস্ট্রেলিয়া থেকে আসছে তারা বলতে পারবে, এবং যারা গ্রামে গেছে, দূরে গেছে, খালি শহরে থাকলে এটা বোঝা যায় না, শহরের গাছগুলা এই ট্যাংট্যাংই হয়। তো এই যে ধরেন আপনার ইউক্যালিপটাস গাছের চামড়াটা উঠে গেলে ভিতর থেকে যে রংটা বের হয় আবার নতুন চামড়ায়, ওইটা, আর ওই যে চামড়াটা ঝুলে আছে মরে গেছে, ওই চামড়াটা আমি হয়তো ওইখান থেকে ভাইঙা একটু নিয়ে আসলাম, আইনা আমার স্টুডিওতে রেখে দিলাম। এরকম নানান রকমের যে গাছ ওইখানে আছে, আমাদের গাছের সাথে মিলে না, তারপরে ওদের অনেক গাছ আছে, ওই গাছের ধরেন শাল বাকলগুলো আমি নিয়ে আসতাম, এবং একটা শাল বাকল দীর্ঘদিন পড়ে আছে, ওইখানে কিন্তু পচে না, ওদের ওয়েদার এরকম, কোনো প্রাণী ময়রা পড়ে থাকলেও পচে না, এবং শাল বাকলগুলো পচে না, তো পড়েই থাকে। ধরেন ওটা একটু পুরানো হয়েছে, পুরা 2-4 বছর বৃষ্টি খাইছে, খাওয়ার পরে ওইখান থেকে আমি হয়তো এমন জায়গায় যে ওইখানে আমাদের যেমন রাজক পরিষ্কার করে নেয়, এরকম পরিষ্কারও করে নেয় না, তো ওই জায়গা থেকে গিয়ে আমি হয়তো পাহাড়ের ঢালে নাইমা একটু বাকল শাল একটু নিয়ে আসলাম, একটা গাছের টুকরা বা শাল বাকলটা গেছে গা, মৃত ডালটা পড়ে আছে, ফাঙ্গাস টাঙ্গাস হয়েছে বিভিন্ন রকম, ওই ফাঙ্গাসের একটা টুকরা ধরে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি আমার স্টুডিওতে রেখে দিলাম। তো ওইখান থেকে হলো আমি এই রংগুলা সংগ্রহ করতাম মাথায়, যে দেখে ওইখান থেকে আমি রংগুলা পিক করতাম। ধরেন এই আমি তো একটা স্টাইলে কাজ করতাম, সেটা হলো রং ঢাইলা দিতাম, বুঝছেন না। তো ওই যে ধরেন অনেকগুলো রং বানাইলাম, ওইখান থেকে দেখে একটা পাকা কালার বানায় নিলাম, এবং ওই পাকা কালার বানানোটা চর্চাও হইল, এটা কিন্তু নেচার থেকে আসলো। ওই যে ধরেন ছোটবেলা থেকে দেখা, এরপরে যে বড় হইয়া ধরেন ওইখানে আমি গবেষণা করতে গেছি। গবেষণা কি করবেন আপনি, এই তো রং নিয়ে তো গবেষণা করতে হবে। তো এখানে যে টেক্সটাইল, গতকাল আমি বলছি যে টেক্সটাইল ডিপার্টমেন্ট, ওইখানে আমি যাইতাম, তো ঘন যাইতাম। টেক্সটাইল ডিপার্টমেন্টের একদম বৃদ্ধ খুনখুনা স্যার, এক মহিলা স্যার টিচার, তো দুইজনেই আপনার খুব আদর করতো আমারে। তো যেহেতু ওরা চাই না গেছে যে এটা মসলিনের এলাকা, ওরা বলতো মসলিনের এলাকা থেকে গেছি এবং জামদানির এলাকা থেকে, তখন ওরা আমার আদরটা বাড়াই দিছে। শুধু দেখেন এই যে আমাদের যে পূর্বপুরুষরা ভালো করে গেছে বয়ন শিল্পে, এই মসলিনের জন্য আমার ওইখানে কদর বেড়ে গেছে ওই টেক্সটাইল ডিপার্টমেন্টে। আমি ওইখানে গেলে সব ছাত্রছাত্রীরা ভিড় ধরতো, আমার কাছে কথা শুনতে চাইতো, এই মসলিনের ইতিহাস শুনতে চাইতো, তারপর জামদানি তো আমাদের আসি সেইটাও শুনতে চাইতো। তো এগুলো আমি ওদেরকে বলতাম। তো ওরা আবার এই রং সম্বন্ধে আমার কাছে জানতে চাইতো যে তোমাদের ওইখানের, ওরা যাই না গেছে যেমনি হোক পড়াশোনা করে,
যে তোমাদের এখানে তো ন্যাচারাল কালারগুলো ব্যবহার হইতো, তো ওইগুলাই বলো তুমি, তোমার কাছে তোমার মাথায় কিছু আছে কিনা। তা আমার মাথায় টুকটাক যা থাকতো সেগুলা ওই ডালিমের খোসা, তারপরে গাবের কষ, এগুলা ওদেরকে আইকা আইকা বুঝাই দিতাম যে এই জিনিস এইটা দিয়ে কালার হয় আমাদের এখানে এই জামদানিতে। তারপরে জামের রস, তো জামদানি শব্দের অর্থটাই কিন্তু ওই যে জাম কালার থেকে আসছে, এটা জেনে নিয়েন সবাই। আমার লেখাটা পড়লে পাবেন আমার বইতে, জামদানি নিয়ে একটা বড় লেখা লিখছি। তো এই যে ধরেন এই যে নেচার থেকে ওদেরকে দেখছি বিভিন্ন গাছের ছাল বা কলাই না ভিজায় রাখছে, পাতা ভিজায় রাখছে, সেগুলোর থেকে ওরা ওই কালার নিতেছে। আমিও যে ওদের কাছ থেকে নিয়ে নেই তা না, ওদের প্রসেসগুলো আমিও দেখছি এবং যাইতাম ঘন ঘন ওই কারণেই। চামে চামে ওরা বুঝতেছে যে আমি বেশি জানি, মসলিনের এলাকা থেকে আসছি, জামদানির এলাকা থেকে, কিন্তু আমি যে ওদের কাছ থেকে নিতেছি ওইটা তো বিনিময়, আসলে জ্ঞানের বিনিময়। ধরেন একেবারে জ্ঞান তো উইরা বেড়ায় না, এই টুক 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 করেই আপনার নিতে হয়। তো এই যে ধরেন কালারের বিষয়টা কতভাবে ওরা তো ধরেন টেক্সটাইলে পড়তেছে, কিন্তু ওরা আমাদের পেন্টিং এর মতো কাজ করে ফেলতেছে। তারপর গতকালকে আমি ফ্যাশন ডিজাইনের কথাটা আনি নাই, তো ওরা দেখা গেলো টেক্সটাইলে কাজ করতেছে, এই জামা কাপড়ের মতো বানায় ডিসপ্লে দিতেছে, ওইখানে রংগুলো যে করতেছে একেবারে মডার্ন পেন্টিং। ওই জামা কাপড়ের মধ্যেই ধরেন এমন কালার করতেছে ওরা, ওই যে ন্যাচারাল কালার দিয়ে এমন কালার করতেছে, ওগুলা ছিটায় টিটায় দিয়া ভিজায় টিজায় আপনার নানান রকম ওইগুলা ডিসপ্লেতে দেয়। এই ডালপালা কাইটাই না জামা কাপড়ের মতো বানাই ফেলতেছে। ও যে টেক্সটাইলে পরে ওদের ডালপালা জামা কাপড় বানাইতে পারবে না, ডালপালা কাইটা জামা কাপড়ের মতো বানায় ডিসপ্লেতে এক্সিবিশন দিতেছে। ক্রিয়েটিভ কাজ, ওটা পৃথিবীতে কেউ দেখে না, এরকম কাজ ওরা করে ফেলতেছে। তো এই যে ধরেন কালারের চর্চা এবং এই যে একটা ডিপার্টমেন্ট থেকে ভিন্ন রকম কাজ বের হয়, ক্রিয়েটিভ কাজ বের হয়। তো বড় বড় আপনার একদম দেখতাম যে ক্যানভাস কাপড় কিনা নিয়ে আইসা পরে টেক্সটাইলে, কিন্তু ওটারে ওরা এমনভাবে কালার করছে এবং ডিসপ্লেতে দিছে, কিচ্ছু করে নাই। এত বড় কাপড়, ধরেন 10 ফিট 20 ফিট এত বড় কাপড় তারা পেন্টিং এর মতো বানাই ফেলছে এবং ওইটা দুই কোণায় বাইন্দা মাঝখানে দুইটা ক্লিপ দিয়া ঝুলাই দিছে। এক্সিবিশনে দেখতেছে সবাই এবং বাহবা তো পাবেই, কারণ এমন এমন রং হয় যে ওগুলো একেবারে আপনার পাকা কালার, আবার একেবারে মডার্ন, মানে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং সোজা কথা। তো এই যে ধরেন যে রঙের বিষয়টা, নেচার থেকে যে রঙের বিষয়টা আসে এবং শিল্পীর মাথায় যদি এই দীর্ঘদিনের ধরেন চর্চাটা না থাকে, রং দেখার, একটা ছেলে যদি ছোটবেলায় আপনার পিতামাতারা টের পান যে এই ছেলেটা হয়তো বড় হইলে এরকমই হবে, হয়তো ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার হবে, নয়তো এই যেই সাবজেক্টগুলো কালকে আমি বলছি দেখবেন ফুটেছে। তো এই যে ধরেন আর্টের কোনো একটা বিষয়ে সে হয়তো যাবে, তার সেখানে রঙের চর্চাটা লাগবেই। তো আমাদের এখানে স্কালচারে পড়লে একটু কালার ব্লাইন্ড, আমরা সবাই বলতাম যে কালার ব্লাইন্ড হয়ে যায়, কিন্তু ওই কালার ব্লাইন্ড পরবর্তীতে বড় হইলে ধরা যায় না। ও তো ওই স্কালচারের মধ্যে এমন পাকা পাকা কালার দেয়, ওই কথাটা তখন বিল থাকে না যে পেন্টিং এ পড়ে নাই, রঙের চর্চা কম করছে, ও বোধহয় কালার ব্লাইন্ড হয়ে গেছে। তো কালার ব্লাইন্ড হয় না, ওরা আরো 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 অনেক পাকা কালার ব্যবহার করে, দেখছি তো, মানে এরা বাস্তব থেকে এই যে ধরেন জীবন কাইটে দিচ্ছে দেখা। তো এই যে ওই ছেলেটা কিন্তু চর্চা করছে রঙের, একেবারে এটা বাস্তব যে এই যে জেনেটিক কথাটাও বললাম, তারপরে এই যে বাস্তব থেকে যে চর্চা করা সেটাও বললাম, দেখার বিষয়টা। এই যে ধরেন এই কথাগুলোর মধ্যে যদি না পড়ে তাহলে সে আইসা ভালো কাজ করতে পারবে না, সে টেক্সটাইলই পড়ুক আর যে ডিপার্টমেন্টেই পড়ুক। আপনি এখন যদি উডেও পড়ে, উডে তো কত রকম কালার করতে হয়, ওই বিষয়গুলো একই দাঁড়ায়। আমি তো দেখছি কাঠমিস্ত্রিদের সাথে থাইকা, হ্যাঁ ওরা বলতেছে যে মেহগুনি কালার, এখন মেহগুনি কালার কি? মেহগুনি কালার তো কত রকম হয়, ওরা তো মিলাইতে গিয়া এই মেহগুনি কালারের সাথে কালো দেয়, একটা লাল রঙের সাথে কালো দেয়, মেহগুনি বানায়। তো বানানোর পরে ওইটা এক এক বাড়িতে গিয়ে এক এক রকম কালার হয়ে যায়। ওই কাঠমিস্ত্রি কিন্তু বুঝতেছে না, ওস্তাদের কাছ থেকে একটু শিখা নিছে, মিলাইতে গিয়ে যে ওর আলাদা হইতেছে সেটাও সে বুঝতেছে না। তো এগুলো ধরেন আমরা আবার যারা পড়াশোনা করছি রঙের উপরে, চারুকলায়, তো এরা আবার বুঝতেছি যে এই বাড়িটা এরকম হয়েছে, ওই বাড়িটা এরকম হয়েছে। ওরা বললে ওই বাড়িটার মতো বানাই দিতে পারবে না, ও শুধু বলবে আমি মেহগুনি কালার করে দিই স্যার, ঠিক আছে করো। করতে গিয়ে দেখা গেলো ওই বাড়িটার সাথে এই বাড়িটা মিলে নাই, আলাদা হবেই রং। তো এই যে রঙের যেটা যদি কেউ ধারণা করতে পারেন যে এই ছেলেটা বড় হলে ডিজাইনার হবে বা শিল্পী হবে, তাহলে ওর
দেখার চক্ষুটা খুলে দিবেন। ওরে আপনাদের গার্জিয়ান হিসেবে এবং বা চারুকলায় ভর্তি হয়েছে তখনও যে তুমি দেখাটা শেখা শুরু করো বেশি করে, এবং ওইটা মাথায় ধারণ করো। শুধু রঙের বিষয়টা, রং ধরেন একটা গাছ সামনে দেখলাম একই গাছ, আবার পিছনেরটা তার পিছনেরটা, তখন আবার কালার পার্সপেক্টিভ শুরু হয়, কালার পার্সপেক্টিভে কি হইতেছে। তো এই যে ধরেন যদি যাই না যায় সে এই যে আমার কথাগুলো শুনে, তাহলে তো সে বুঝে যাবে যে এই সামনেরটা আমি একটু দেখবো, তারপরে একটুই দেখবো, তারপরে ব্লুইশ হয়ে যাবে আস্তে আস্তে। এটাও মাথায় রাখবেন। দূরে পাহাড়, সামনের পাহাড়টা ব্রিলিয়ান্ট গ্রিন, সাথে ধরেন স্যাপ গ্রিন ট্যাপ গ্রিন যাই থাকলো যা দেখতেছি, পরের পাহাড়ের অংশটা আরেকটু ব্লু মিশবে, তারপরটা একটু ব্লু মিশবে, আরেকটু ব্লু মিশবে, শেষে গিয়া শেষেরটা একেবারে আকাশের সাথে ব্লুইশ হইয়া মিলে যাবে। তাহলে আপনি ডেপথও পাবেন, পার্সপেক্টিভও পাবেন, আবার কালারও হয়ে গেল। তো ওইখানেও আবার ওই যে পাকা করার বিষয় আছে। একবার টিউব থেকে ঢেলে ঢেলে লাগাইলেন হবে না, ওইখানে আবার বিভিন্ন রঙের মিক্স করে 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 কালারগুলো তৈরি করতে হয়। তো কালার নিয়ে এরকম ব্যাপক কথা আছে। এখন হইলো যে অ্যাডভাইস যারা নতুন শুরু করবে, বড়রা যারা জানে তাদের জন্য এই কথাগুলো একটু এই ক্লাসের কথাগুলো একটু ন্যারো হয়ে যায়। তো যারা শুরু করবে বা শুরু করছে তাদের জন্য খুব এই আমার কথাগুলা কাজে লাগবে। তো আপনারা হলে এখন দেখবেন, যেখানে যান দেখবেন, শুধু যে কালার দেখবেন, আমি কালার নিয়ে কথা বলতেছি, এখানে কালারের গুরুত্ব একটু বেশি দিতেছি। সবকিছু দেখবেন, ড্রয়িং দেখবেন। এই যে আমি বললাম যে সবুজের তিনটা সবুজ গাছ একসাথে থাকলে গ্রিন, তিনটা গাছের দেখবেন আলাদা কালার। তো এই যে দেখাটা, ওইখানে আবার পাতা মরে আছে, আবার বিদেশে গেলে রঙিন পাতা বেশি, সেই রঙিন পাতা কেমন হইতে পারে, সবুজের পাশে একটা রঙিন গাছ, অনেক রঙিন রঙিন গাছ, যেমন অস্ট্রেলিয়ায় বেশি রঙিন রঙিন গাছ দেখছি। তো এই যে ধরেন রঙিন গাছ, এই যে কালার দেখলেন, এই দেখাটাই লাগবে এখন, ডিটেল দেখাটা পুঙ্খানুপুঙ্খানু। তারপরে তো ড্রয়িং আছে, তারপর কম্পোজিশনের ব্যাপার আছে। একটা গাছের পরে আরেকটা গাছ দেখলে ওইটার অনুপাতে কোন জায়গায় যাবে, দেখবেন যে একটা গাছের গুড়ি দেখতেছেন, আরেকটা গাছ আঁকতে গেলে ওই কাণ্ডটার মাঝামাঝি গিয়ে আবার আরেকটা গাছের গুড়ি শুরু হয়। তো এই যে তুলনামূলক বিষয়গুলা আপনার স্টিল লাইফ করে আগে শিখতে হয় ইনডোরে। তারপরে ল্যান্ডস্কেপ তো সাথে সাথে শুরু হয় চারুকলায়। ল্যান্ডস্কেপে এই তুলনামূলক ব্যাখ্যাটা বেশি থাকে, একটা জায়গার সাথে আরেকটা তুলনা, আরেকটা গাছের সাথে আরেকটা তুলনা, এই গাছের কাণ্ডটা এইখানে, তাহলে ওইটা কোন জায়গায়, এই গাছের সাথে একটা গাছ আঁকার পরেই শুরু হয় এটার সাথে সব তুলনা। যাই করেন এখন এইখানে আমি গুরুত্ব দিয়েছি আপনাদের শুধু দেখা, এই দেখাটা একেবারে পুঙ্খানুপুঙ্খানু, অন্তর্দৃষ্টি যেটা একেবারে ধরেন সব দেখে ফেলানো। গাছের তো উপরের কালার দেখলেনি, পারলে ওইটা একটু সিরা ফাইরা ওটার ভিতরে কি কালার আছে সেটাও দেখলেন। একটা পিঁয়াজ কাইটা ফেলেন, পিঁয়াজটা কাটার পরে ওটার ভিতরে কি টেক্সচারগুলো আছে দেখেন, টেক্সচারের ফাঁকে ফাঁকে কি কালার। একটা কমলা লেবু সিরা ফেলেন, কমলা লেবুর ভিতরে কি কালার আছে, কমলা লেবুর যে ওই যে আঁশগুলা সাদা 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 কি আছে দেখলেন। তো এরকম এই যে দেখার ধরেন একেবারে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে। এখন তো মনে হয় যে অন্তর্দৃষ্টি বুঝতে পারছেন। একটা কমলা লেবু ছিললে যা পাবেন ভিতরে, পেঁয়াজ কাইটা ফেললে, বা একটা ফুল, আমরা ছোটবেলায় ফুল কাটতাম না স্কুলে, একটা ফুল মাঝখান দিয়ে কাইটা ফেলেন, ওটার ওই যে পুংস্তবক স্ত্রীস্তবক এগুলো দেখেন ওইখানে কি কালার আছে। তারপরে এই রেণুগুলা, ফুলের যে রেণু বলে, রেণুগুলো দেখেন কি কালার। তো এই তো ধরেন ওই কাটলে আপনার স্তবকের ভিতরে আপনার হয়, এই ফলটা যেটা তৈরি হয় ওইটাতে দেখবেন বিচি, এত ছোটবেলায় এত ছোট ফুলের মধ্যে বিচির নমুনা থাকে, সেগুলো দেখেন। তো এই যে দেখা একেবারে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, পুঙ্খানুপুঙ্খানু ওই রিফ্লেকশনটা এখানে রাখা। তারপরে যদি আপনার সামনে কিছু না থাকে, আপনি স্টুডিওতে কাজ করতেছেন, যেমন আমরা অস্ট্রেলিয়ায় পড়ে আসছি স্টুডিও বেস, ওইটা ওই খুব বেশি আউটডোরে নেয় বিশেষভাবে, আমি এগুলো বলবো আবার পরে অন্য কুটেছে। তো এই যে দেখা, এই দেখাটার দিকে দৃষ্টি দিবেন সবাই, এবং এই যে রিফ্লেকশনটা এখানে থাকবে, ইমপ্রেশনটা ওইটা তখন স্টুডিও বেস কাজ করবেন যখন কোনো কিছু না থাকলেও রংগুলো বেরিয়ে আসতেছে আর রং লাগাইতেছেন, শিল্প হবে না, হবে না, হওয়ার কোনো কিছু নাই, সব তো মানুষই করে, মানুষের সাধ্যমতি সব করে। ধন্যবাদ সকলকে। আবার কোনো বিষয় নিয়ে হয়তো কথা বলবো, দোয়া করবেন আমার জন্য।